আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর লেকচার 6 এ। লাস্ট 5 লেকচারে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যত টপিক আছে সব কভার করে ফেলছি। জাস্ট একটা টপিক বাকি, যেটা আজকে আমরা কভার করব। অ্যান্ড এই টপিকটা মানে এতটা ইম্পোর্টেন্ট না। সো আমরা ট্রাই করব যতটা তাড়াতাড়ি শেষ করা যায়। তো চলো শুরু করি বেশি কথা না বলে। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফ্লাক্স। এটা জানার আগে আমাদেরকে তড়িৎ প্রাবল্য নিয়ে একটু জানতে হবে। তড়িৎ প্রাবল্য আমরা আগে শিখে আসছি। আমরা নর্মাল যে ডেফিনিশনটা জানি সেটা হচ্ছে কিন্তু এই যে ধরো একটা চার্জ আমি নিলাম, সেই চার্জ থেকে একটা সার্টেন ডিস্টেন্সে আমি যদি একটা +1 কুলম্বের টেস্ট চার্জ রাখি, তাহলে সেই +1 কুলম্ব চার্জটা এই চার্জের জন্য যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে সেটাই হচ্ছে আমার এই চার্জের তড়িৎ প্রাবল্য আর ডিস্টেন্সে। এটা হচ্ছে এই ডেফিনিশনটা আমরা জানি। তো আজকে আমরা নতুন আরেকটা ডেফিনিশন ট্রাই করব। দেখো তড়িৎ প্রাবল্যের আরেকটা ডেফিনেশনও দেওয়া যায়। আমরা কিন্তু তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা জানি। ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে আমার প্লাস থেকে মাইনাসের দিকে। এটার মানে বোঝায় তড়িৎ প্রাবল্য আমার হচ্ছে প্লাস থেকে বাহিরের দিকে হয় অ্যান্ড মাইনাসের ভিতরের দিকে হয়। তো এটা যদি আমরা জানি, দেখো এটাকে এভাবে ড্র করা যায়। আমি যে একটা প্লাস চার্জ নেই, এই যে আমি আকর্ষণের জন্য রেখাটা টানলাম, এর মানে বোঝাচ্ছে কি আমি যদি এখানে কোনো একটা চার্জ রাখি, সে এই বরাবর এই বরাবর ফোর্স অনুভব করবে, তো এবার বিকর্ষিত হবে। এই যে আমি রেখাগুলো ড্র করলাম, এগুলো কিন্তু ইমাজিনারি লাইন্স। সত্যিকার তো চার্জের পাশে এরকম লাইন এক্সিস্ট করে না, তাই না? তো এটা হচ্ছে আমরা কেন ড্র করি? এটা ড্র করি আমরা আকর্ষণ বা বিকর্ষণটা বুঝাইতে। সো আমি যদি একটা প্লাস চার্জ নেই, একটা প্লাস চার্জ কিন্তু বিভিন্ন দিকে আকর্ষণ করতে পারে, মানে বিভিন্ন দিকে ওর তড়িৎ বলরেখাগুলো বিস্তৃত হবে। এগুলো হচ্ছে বলরেখা। এই যে আমি লাইনগুলো ড্র করতেছি, এগুলো হচ্ছে আমার বলরেখা। এগুলো দিয়ে আমি আকর্ষণ বা বিকর্ষণ বুঝাই। এই যে আমি টোটাল যে ফোর্সটা ফিল করবো এটা আমি বুঝাই। এটা হচ্ছে আমি তড়িৎ ক্ষেত্রের বলরেখা। সো প্লাস চার্জ থেকে বাহিরের দিকে হয়, তাই আমরা বাহিরের দিকে ড্র করছি। সেম একইভাবে দেখো আমরা যদি একটা মাইনাস চার্জ নেই, মাইনাস চার্জের জন্য বলরেখাগুলো কোন দিকে হবে? ভিতরের দিকে হবে, এক্স্যাক্টলি। তো মাইনাস চার্জের জন্য আমার কিন্তু বলরেখাগুলো এরকম ভিতরের দিকে হবে। ওকে, এটা হচ্ছে আমার প্লাস চার্জ, এটা হচ্ছে আমার মাইনাস চার্জ। এখন এটা আমরা কেন ড্র করলাম? আমরা তড়িৎ প্রাবল্যের নতুন ডেফিনেশনটা বোঝার ট্রাই করব। তড়িৎ প্রাবল্যের নিউ যে ডেফিনেশনটা সেটা আমি বলতে পারি এভাবে যে একটা একক ক্ষেত্রফল, আমি একটা একক ক্ষেত্রফল ড্র করে নিই। ধরো এখানে আমি একটা একক ক্ষেত্রফল আমি ড্র করে নিলাম। তড়িৎ প্রাবল্য বলে যে এই একক ক্ষেত্রফলের মাঝে দিয়ে যে পরিমাণ বলরেখা লম্বভাবে পাস করবে তাদেরকে আমি বলবো, সেই নাম্বারটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যেটা। সো একক ক্ষেত্রফলের মাঝে দিয়ে যে পরিমাণ বলরেখা লম্বভাবে পাস করতেছে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। দেখো আহ, এখানের যে রেখাটা, এটা কিন্তু লম্বভাবে পাস করতেছে না। তো আমি কিন্তু এই রেখাটাকে কাউন্ট করবো না। আমি কি করবো? এই রেখাটার উপাংশটা কাউন্ট করব। এই রেখাটার উপাংশটা কাউন্ট করব। তো টোটাল যতগুলো রেখা পাস করতেছে তাদের মধ্যে যে লম্বভাবে পাস করতেছে যে পরিমাণটা, সেটাই হচ্ছে আমার কি? তড়িৎ প্রাবল্য। তাহলে এটা আমরা বলতে পারবো এখন তড়িৎ প্রাবল্য নতুন ডেফিনেশনটা হচ্ছে আমার একক ক্ষেত্রফলের মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা পাস করে কোনো চার্জের কারণে, সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। ওকে, এবার আমরা হচ্ছে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার প্লাস চার্জের জন্য। সেম একইভাবে মাইনাস চার্জের জন্য কিন্তু আমি ডিফাইন করতে পারি। মাইনাস চার্জের জন্য কিভাবে ডিফাইন করতে পারি? দেখো একটা আমি সেম একই রকম একক ক্ষেত্রফল নিয়ে নিব। একক ক্ষেত্রফল নিয়ে এবার আমি বলবো না যে তড়িৎ প্রবাহ বাহিরের দিকে যাচ্ছে না, ভিতরের দিকে যাচ্ছে, বাট সারফেসটার মাঝে দিয়ে তো পাস করতেছে। সো একক ক্ষেত্রফলের মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করতেছে, ওদের উপাংশটা লম্বভাবে পাস করতেছে, তাদেরকে আমি বলবো হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। এখন চলো আমরা দেখি এই জিনিসটা আমাদের কোন কাজে লাগবে। এই যে আমরা একটু আগে বলতেছিলাম তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সটার ডেফিনেশনটা একটু পড়ো। এখানে কি বলছে দেখো, বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে একটি পৃষ্ঠের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা অতিক্রম করে সেটা হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। এবার ধরো আমি হচ্ছে এখানে একটা ক্ষেত্রফল নিলাম, একক ক্ষেত্রফল না, যে কোনো ক্ষেত্রফল, এখানে তো বলে না একক ক্ষেত্রফল। সো যে কোনো একটা পৃষ্ঠ, সেটা আমি একটা পৃষ্ঠ নিলাম, একটা প্লেন নিলাম, একটা সারফেস আমি নিলাম। তো এবার ধরো আমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে আমার
এই বরাবর। এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। আচ্ছা, তার আগে আরেকটা কথা আমি বলে আসি, এই যে ক্ষেত্রফল জিনিসটা কি স্কেলার না ভেক্টর? এটা কিন্তু অনেকে কনফিউজড করে ফেলো। এটা আমি একটু দেখি, চলো। অলওয়েজ মনে রাখবো এরিয়া বা ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। কিভাবে ভেক্টর? দেখো, ধরো আমি একটা সারফেস বা প্লেন নিলাম, এই সারফেসটার একটা ক্ষেত্রফল আছে। এখানের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে আমরা ধরে নেই, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার সারফেসের সাথে লম্বভাবে পয়েন্ট করে থাকে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো কোনো একটা সারফেসের জন্য আমার ক্ষেত্রফলটা হয় কিন্তু ওই সারফেসটার সাথে লম্ব দিকে। ধরো আমি স্থানাঙ্ক যদি ড্র করি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ধরো কোনো একটা প্লেন এক্স ওয়াই বরাবর আছে, এক্স ওয়াই তলে বা এক্স ওয়াই সারফেসে আছে, তাহলে এই তলটার ক্ষেত্রফলের ভেক্টরটা কোন দিকে হবে? দেখো, আমরা জানি ক্ষেত্রফলের ভেক্টরটা থাকে তলের সাথে লম্ব দিকে। তো এটা হচ্ছে আমার তল, এটার সাথে লম্ব দিকে কোন দিকে, মানে জেড এক্সিস বরাবর। সেটা ক্ষেত্রফলটা কোন দিকে হবে? জেড এক্সিস বরাবর। সেটা আমরা ধরে নিই যে ক্ষেত্রফলটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এন্ড এটা ডিরেকশনটা হয় আমার সারফেসের সাথে লম্ব দিকে। তো চলো, এটা হচ্ছে ধরো আমার তড়িৎ প্রাবল্য এন্ড এটা হচ্ছে আমার সারফেসটা। আমার যে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশনটা সেটা বলে যে এই যে তড়িৎ ফ্লাক্সটা, এটা হচ্ছে আমার একটা সারফেসের মাঝে দিয়ে, একটা পৃষ্ঠের মাঝে দিয়ে টোটাল কতগুলা বলরেখা অতিক্রম করে সেটা। এবার তড়িৎ প্রাবল্যের ডেফিনিশন থেকে আমরা জানি যে 1 ইউনিট মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে সেটা হচ্ছে আমার ই। ওকে, এবার দেখো, এবার যদি আমি বলি যে এই ইউনিট এরিয়ার মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে, তাহলে সেটা কি হবে? ই এ। অবভিয়াসলি এ মাল্টিপ্লাই হয়ে যাবে, সেটা হচ্ছে আমার ই এ। কিন্তু দেখো, এটা হচ্ছে আমার ই এর ডিরেকশনটা, এটা হচ্ছে আমার ই এর ডিরেকশনটা। ই এর ডিরেকশন যেহেতু এদিকে, তার মানে বোঝায় যে আমি এই বরাবর যদি একটা একক ক্ষেত্রফল নিতাম, এই বরাবর আমি যদি একটা একক ক্ষেত্রফল নিতাম, তাহলে সেই ক্ষেত্রফলের মাঝে দিয়ে আমার যে পরিমাণ বলরেখা অতিক্রম করত সেটা হচ্ছে আমার ই বা তড়িৎ প্রাবল্য। কিন্তু এবার আমার পৃষ্ঠটা তো আর এদিকে না, এবার আমি যে পৃষ্ঠটা নিছি সেটার ক্ষেত্রফল কিন্তু এদিকে না, সেটার ক্ষেত্রফল কোন দিকে? সেটার ক্ষেত্রফল হচ্ছে আমার এই বরাবর। তাহলে দেখো, আমি এটা জানলাম যে একক ক্ষেত্রফলের মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে সেটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। এবার এই পৃষ্ঠটাকে আমি যদি এই বরাবর ইমাজিন করতাম, এই পৃষ্ঠটাকে আমি যদি এবার এই বরাবরই ইমাজিন করতাম, তাহলে তার মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করতো সেটা হইতো আমার ই এ। কিন্তু এবার পৃষ্ঠটা তো এদিকে নাই, আমার পৃষ্ঠটা তো এদিকে নাই, আমার পৃষ্ঠটা একটা অ্যাঙ্গেলে আছে, ধরি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। কেন এটা নিচ্ছে আমি? কারণ দেখো, ডেফিনিশন কিন্তু এটা বলে নাই যে একটা তড়িৎ একটা পৃষ্ঠের মাঝে দিয়ে টোটাল যে পরিমাণ বলরেখা অতিক্রম করে সেটা কিন্তু তড়িৎ ফ্লাক্স না, বলরেখাগুলোকে লম্বভাবে অতিক্রম করতে হবে। আমি দেখলাম যে আমার পৃষ্ঠটা যদি এই বরাবর থাকতো, তাহলে সেটা হয়তো আমার ই এ, কজ তখন লম্বভাবে হয়ে যেত। এই যে দেখো, এই পৃষ্ঠটা লম্বভাবে আছে, সো আমার এই সম্পূর্ণ পৃষ্ঠটা, যার জন্য আমি হচ্ছে আমার তড়িৎ ফ্লাক্সটা বের করতে যাচ্ছি, সেটা ডিরেকশন যদি এই বরাবর হইতো, তখন আমার এই ইউনিট এরিয়ার মাঝে দিয়ে টোটাল বলরেখার বা লাইন নাম্বারস হইতো ই এ। বাট এবার পৃষ্ঠ তো আমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো আমাকে কি করতে হবে? থিটা বরাবর উপাংশ নিতে হবে। তো থিটা বরাবর উপাংশ যদি আমি নেই, এটা হচ্ছে দেখো আমার লম্বভাবে অতিক্রম করে যেটা, সেটা যদি আমি বের করতে চাই, লম্বভাবে অতিক্রম করে যেটা, সেটা হবে আমার ই এ কস থিটা। তাহলে তড়িৎ যে ফ্লাক্সটা, সেটা আই গেস তোমরা বুঝতে পারছো। এটার ফর্মুলাগুলো আমি একটু লিখে দেই। দেখো, ইলেকট্রিক ফ্লাক্সকে এটা দিয়ে ডিনোট করা হয়, এন্ড এটা হচ্ছে আমার ই এ কস থিটা। আবার দেখো, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, ডট মাল্টিপ্লিকেশন ই আর এ ডট মাল্টিপ্লিকেশন। সো আমি খালি লিখতে পারি ই ডট এ। বুঝতে পারছি এটা? তো দেখো, আমরা বলতেছিলাম যে এই যে
ফ্লাক্সটা আমরা বের করলাম। এতক্ষণ যে আমরা ফ্লাক্সগুলো বের করলাম ইয়ার এ এর জন্য আমার যে সারফেসগুলো ছিল সেগুলো কিন্তু ওপেন সারফেস। ওপেন সারফেস বলতে গিয়ে এগুলো কিন্তু খোলা সারফেস। এগুলো কিন্তু বদ্ধ বা ক্লোজড না, কোনো ক্লোজড বক্স। ক্লোজড বলতে কি বুঝে, ধরো একটা বক্স কি ক্লোজড সারফেস, কজ ওই বক্স থেকে বের হওয়ার ওয়ে নাই আমার। কিন্তু এই যে আমি একটা সারফেস, একটা প্লেন ড্র করলাম, এটা কিন্তু আমার ওপেন সারফেস। সো আমি যদি কোনো একটা ক্লোজড সারফেসের জন্য, ধরো একটা স্ফিয়ার হইতে পারে, একটা বক্স হইতে পারে, সো এই টাইপ কোনো ক্লোজড সারফেসের জন্য আমি যদি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাই, তখন আমাকে ক্লোজড ইন্টিগ্রেশন করতে হয়। এটাকে আমরা এই সাইন দিয়ে লিখি, এটা হচ্ছে আমার ক্লোজড সারফেস বোঝাচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে আমার ই ডট ডি, সরি ডট না, ডি এর রেসপেক্টে ই এর ক্লোজড ইন্টিগ্রেশন যেটা। তো তখন এই টাইপ ম্যাথ আসলে ইউজুয়ালি আসে না, বাট এটা কি বোঝাই একটু বুঝি আমরা। এই যে আমি ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, এটার এই যে একটা মাঝখানে সার্কেল করলাম, এটার মানে হচ্ছে আমরা ক্লোজড ইন্টিগ্রেশন। কোনো ক্লোজড সারফেসের জন্য আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন তাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রেশন। আর এই যে ই যে দিলাম, ই এন্ড ডি এটা দিলাম, ডি এ মানে হচ্ছে আমি এ এর রেসপেক্টে ই কে ইন্টিগ্রেট করতেছি। সো ই কে যেটা ই হচ্ছে তখন আমার এ এর ফাংশন আকারে থাকবে। তো এই তিনটা ফর্মুলা তোমরা হচ্ছে মনে রাখতে পারো। এই জিনিসটা আমরা একটু সামনে দেখবো, একটা ম্যাথ করতে গিয়ে লাস্ট যে ফর্মুলাটা লিখলাম সেটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি আমার ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা। তো চলো আমরা নেক্সট টপিকগুলাই যাই। আচ্ছা, এই তো এবার আমরা গাউসের সূত্র বা গাউস লটা দেখবো। গাউসের সূত্র, গাউসকে নিয়ে একটু বলি, কার্ল ফ্রেডরিক গাউস ওনার নাম। তো উনাকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে যে উনি হচ্ছে যখন ছোট ছিলেন তখন উনার ক্লাস টিচার, মানে উনি তখন খুবই ছোট, ওনার বয়স কত 5 বছর বা 6 বছর আমার ঠিক মনে নেই। তো উনার ক্লাস টিচার উনাকে ক্যালকুলেশন শেখাচ্ছিল। তো ওনাদের ক্লাসে তখন হচ্ছে যোগ, জাস্ট নর্মাল সামেশন বা যোগ শিখতেছিল ওরা। তো গাউস ওই দিন হচ্ছে ক্লাসে খুব লেট করে আসে, অ্যান্ড ক্লাসে লেট করে আসার পর গাউস হচ্ছে জাস্ট দেখে যে বোর্ডে হোমওয়ার্কগুলা লেখা। এখন টিচার যিনি ছিলেন উনি হচ্ছে চাচ্ছিলেন যে যোগ করা শিখাবে, যোগ বিয়োগ শিখাবে। তো উনি টিচার যে হোমওয়ার্কটা দিছিলেন সেটা হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর যোগফল বের করা। তো গাউস এটা দেখলো, গাউস এটা দেখে হচ্ছে বাসায় চলে গেল। বাসায় গিয়ে সে এবার নতুন একটা জিনিস অবজার্ভ করলো। দেখলো যে আমি 1+2+3 এরকম করে করে 100 পর্যন্ত যাচ্ছে, এটা খুবই বোরিং অ্যান্ড রিপিটেটিভ একটা টাস্ক। তো গাউস যেটা করলো, ও ফার্স্টে 1+2+3+ এরকম করে করে 100 পর্যন্ত লিখলো। এবার সেম একইভাবে ও কি করলো, উল্টা করে লিখলো 100+99+98+ ডট 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 করে 1 পর্যন্ত। এবার গাউস দেখলো যে এই যে আমি যদি প্রত্যেকটা পেয়ারকে অ্যাড করি, প্রত্যেকটা পেয়ারের সামেশন আমার 101 হয়, 101 হয়। এখানে আমার টোটাল কয়টা পেয়ার আছে? 100টা পেয়ার। দেখো এই সম্পূর্ণটার সামেশনে যদি আমি করি, এই সিরিজ এন্ড এই সিরিজ দুইটা সামেশন কত হবে আমার? দেখো প্রত্যেকটা পেয়ারের সামেশন হয় 101। এখানে আমার পেয়ার আছে 100টা, কিন্তু দেখো আমি 1 থেকে 100 পর্যন্ত দুইবার লিখে ফেলছি। তো সেজন্য ও 2 দিয়ে ডিভাইড করে দিল। এই যে ফর্মুলাটা আমার হচ্ছে আবিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে আমার 1 থেকে n পর্যন্ত রিয়েল নাম্বারের ফর্মুলা হচ্ছে আমার n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু গাউস একদম ছোট থাকতেই ও হচ্ছে এটা আবিষ্কার করে, এটা অবজার্ভ করে। তো যাই হোক, এটা ছিল গাউসের কাহিনী। তো আমরা এবার পড়াশোনায় ফিরে আসি। দেখো গাউসের যে লটা সেটা বলতেছে যে কোনো বদ্ধ পৃষ্ঠের ভেতর দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে ওই পৃষ্ঠ দ্বারা আবদ্ধ মোট আধানের সমানুপাতিক। একটা আবদ্ধ পৃষ্ঠকে আমরা একটু আগে বলছি একটা বক্স হইতে পারে, একটা গোলক হইতে পারে, বা যে কোনো কিছু যেটা হচ্ছে আবদ্ধ বা ক্লোজড শেপে আছে। তো গাউস বলছে যে কোনো একটা ক্লোজড শেপের মাঝে দিয়ে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স অতিক্রম করে সেটা হচ্ছে আমার ওই ক্লোজড সারফেসটার ভিতরে যে চার্জটা আমি রাখছি সেই চার্জের সমানুপাতিক। তো গাউসের ফর্মুলাটাকে আমি যদি নোট ডাউন করি, দেখো
গাউস বলছে আমার যে তড়িৎ ফ্লাক্সটা সেটা হচ্ছে আমার প্রপোর্শনাল টু কিউ, রাইট? এটাই বলছে কিউটা কি ওই ক্লোজ সারফেসের মাঝে যে পরিমাণ চার্জ আছে সেটা। তো আমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠাই দেই তখন আমার একটা কনস্ট্যান্ট চলে আসে, সো ইকুয়ালস টু হচ্ছে আমার কনস্ট্যান্ট ইনটু কিউ। কনস্ট্যান্টের ভ্যালু গাউস হচ্ছে, দেখেন যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমার 1/এপসাইলন। এটা হচ্ছে আমার গাউসের ফর্মুলা। ওকে, এটা হচ্ছে আমার গাউসের ফর্মুলা। তো এই যে তড়িৎ ফ্লাক্স যেটা বা এই ফ্লাক্স যেটা এটা এটা কিন্তু আমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এই যে স্কেলার কোয়ান্টিটি যেটা, দেখো ধরো একটা সারফেসে, সরি একটা ক্লোজড সারফেস ড্র করি, ধরো এটা একটা গোলক। ওকে, সো এটা একটা গোলক এন্ড এই গোলকের মাঝে আমার একটা +2 কুলম্ব চার্জ আছে, আবার আরেকটা একটা -2 কুলম্ব চার্জ আছে। এবার গাউসের ফর্মুলা আমাকে বলে যে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে আমার চার্জের সমানুপাতিক, আমরা জানি। তো চার্জ বাড়াইলে আমার বলরেখাও বাড়বে, এটাও আমরা জানি। এখন দেখো লাস্টে একটা লাইন লিখে দিছে যে যদি কোনো গাউসিয়ান পৃষ্ঠের ভিতরে কোনো চার্জ না থাকে অথবা সমান সংখ্যক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে তাহলে বৈদ্যুতিক ফ্লাক্স শূন্য হয়। ফার্স্ট লাইনটা আমরা ইজিলি বুঝতে পারি, কোনো চার্জ নাই মানে কি, কিউ এর ভ্যালু জিরো, কিউ এর ভ্যালু জিরো হইলে আমার অবভিয়াসলি তড়িৎ ফ্লাক্স তো জিরো হবে। এবার সেকেন্ড লাইনটা আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। আমরা ফর্মুলায় বসাইলে আমরা জানি জিরো আসবে, কারণ হচ্ছে আমার দেখো যদি আমার সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকে তাহলে বৈদ্যুতিক ফ্লাক্স জিরো হবে। কেন জিরো হবে? কজ হচ্ছে আমার ধরো হচ্ছে +2 কুলম্ব চার্জ আছে, সো +2 কুলম্ব চার্জের জন্য তুমি পাবা হচ্ছে +2 কিউ +2, আর যদি -2 এর জন্য বের করো -2, সো +2 আর -2 মিলে কিন্তু জিরোই হয়ে যাবে। এবার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি আমরা। দেখো প্লাস চার্জটা থেকে ধরো আমার 4টা করে তড়িৎ বলরেখা বের হয়, তাহলে প্লাস চার্জের জন্য আমার তড়িৎ ফ্লাক্স হচ্ছে 4। এবার ধরো মাইনাস চার্জ যেটা, মাইনাস চার্জের জন্য আমার কিন্তু তড়িৎ যে বলরেখাগুলো সেটা কিন্তু ভিতরের দিকে হবে। সো +2 এর জন্য আমি 4টা বাহিরের দিকে পাইতাম, আবার হচ্ছে -2 এর জন্য আমি কি পাইলাম 4টা ভিতরের দিকে। তো দেখো যতগুলো তড়িৎ বলরেখা ঢুকতেছিল ততগুলো কিন্তু আবার বের হয়ে যাচ্ছে, রাইট? এই জন্যই কিন্তু আমার তড়িৎ ফ্লাক্সটা জিরো হয়। তাহলে দেখো আমরা যদি দুই একটা এক্সাম্পল দেখি, ধরো একটা এক্সাম্পল আমি লিখি। এটা ধরো আমার একটা ক্লোজড সারফেস, ওকে? এই ক্লোজড সারফেসের ভিতরে আমার +2 কুলম্ব চার্জ, +10 কুলম্ব চার্জ, -6 কুলম্ব চার্জ, আর বাহিরে হচ্ছে আমার -20 কুলম্ব চার্জ। এবার আমি তোমাকে বললাম যে তড়িৎ ফ্লাক্সটা বের করো। এই যে ক্লোজড সারফেসটা আমি ড্র করলাম এটার জন্য তড়িৎ ফ্লাক্সটা বের করো। তাহলে দেখো আমি কিন্তু হচ্ছে কার কার জন্য তড়িৎ ফ্লাক্স নিব, গাউসিয়ান যে লটা, গাউসের যে লটা সেটা কিন্তু আমাকে বলে যে এই যে তড়িৎ ফ্লাক্সটা আমি নিব, তড়িৎ ফ্লাক্সটা হবে আমার এই সারফেসের ভিতরে, ক্লোজ সারফেসটার ভিতরে যে পরিমাণ চার্জ থাকবে সেটার জন্য। তো দেখো এটার জন্য আমি একটা তড়িৎ ফ্লাক্স পাবো, ফ্লাক্স 1, এটা হচ্ছে আমার 2/এপসাইলন। এটার জন্য পাবো 10/এপসাইলন, আবার এটার জন্য পাবো -6/এপসাইলন। -20 কলম কি আমি কাউন্ট করব? -20 কলম কিন্তু আমি কাউন্ট করব না, কারণ এটা আমার সারফেসের বাহিরে আছে। সো আমি কিন্তু এই তিনটা দিয়ে আমি আমার যে ক্যালকুলেশনটা সেটা করে ফেলবো। ওকে, ওকে। এবার আমরা হচ্ছে এই যে গাউসের ফর্মুলাটা আর তড়িৎ ফ্লাক্সের যে ফর্মুলাটা এগুলোকে আমরা একসাথে করি। চলো একসাথে করি। দেখো আমরা তড়িৎ ফ্লাক্সের যে ফর্মুলাটা সেটা দেখছিলাম যে ফার্স্ট স্লাইডে যেটা দেখছিলাম সেটা ছিল আমার ই ডট এ। এটাকে আমরা ভাঙাই লিখলে ই এ কস থেটাও হয়, ই এ কস থেটা, এটা ইকুয়াল হচ্ছিল আমার, আচ্ছা এই দুটো আমরা ফার্স্ট স্লাইডে দেখছি, সেটা হচ্ছে আমার যখন ক্লোজ সারফেস না থাকে। এবার আমরা একটু আগে দেখলাম যে গাউসিয়ান ফর্মুলা আমাকে বলছে যে এটা ইকুয়ালস হচ্ছে আমার কিউ বাই এপসাইলন। তো এখান থেকে কিন্তু আমার কোশ্চেন আসতে পারে।
ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস মিস করছি, আরেকটা ফর্মুলা ছিল, যদি ক্লোজ সারফেস হয় অ্যান্ড ইউনিফর্ম যদি না হয় আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। সো এটা ইকুয়ালস হচ্ছে আমার কিউ বাই এপসাইলন। ওকে, এখান থেকে কিন্তু আমার কোয়েশ্চেন আসতে পারে। তো চলো আমরা দেখি কি কি কোয়েশ্চেন আসতে পারে, আমরা একটু দুই একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, একটা সুষম বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা আমাকে দেওয়া আছে। ওকে, সো তীব্রতা আমাকে দেওয়া আছে, তারপর আমাকে বলছে এই বৈদ্যুতিক ক্ষেত্রে ওয়াই জেড সমতলে অবস্থিত 15 মিটার স্কোয়ার আয়তনের, সরি 15 মিটার স্কোয়ার আয়তন হবে না, এখানে ক্ষেত্রফল হবে অ্যাকচুয়ালি, এটা একটু কারেকশন করে নিই, এখানে হবে আমার ক্ষেত্রফল। ওকে, সো 15 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা ক্ষেত্রের মধ্য দিয়ে, এখানে ক্ষেত্রফলের হবে না, ক্ষেত্রের ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রমকারী বৈদ্যুতিক ফ্লাক্স গণনা করো। ওকে, তো একটা বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা আমাকে দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা আমাকে দেওয়া আছে, এন্ড আমাকে বলছে যে চলো আমরা ড্র করি একটু, এটা হচ্ছে আমার এক্স ওয়াই, আর ধরো এদিকে হচ্ছে আমার জেড অ্যাক্সিস। এবার দেখো ওয়াই জেড সমতলে অবস্থিত, তো এমন একটা জিনিস আমার কাছে আছে যেটা হচ্ছে আমার ওয়াই জেড সমতলে অবস্থিত, সেটাকে আমরা ড্র করে ফেলি, ওয়াই জেড সমতলে অবস্থিত। তো দেখো এই যে আমরা ড্র করি, এটা হচ্ছে আমার এরকম ভাবে হবে। ওকে, তো ওয়াই জেড সমতলে অবস্থিত এমন একটা জিনিস আছে আমার কাছে। এবার এটার ক্ষেত্রফল আমাকে বলছে 15 মিটার স্কোয়ার। সো এটার ক্ষেত্রফলটা হবে কি, এই তলের সাথে লম্ব দিকে। সো ক্ষেত্রফলকে তুমি এই বরাবর নিতে পারো, এই বরাবর নিতে পারো, এটা তোমার ইচ্ছা। সো যেহেতু আমাকে বলছে ওয়াই জেড বরাবর আছে, আমরা ট্রাই করব, মানে এই টাইপ ম্যাথে আমরা ট্রাই করব যে ওয়াই থেকে জেড আমরা যদি ক্রস করি তাহলে আমাকে দেখতে হবে যে এটা কোন দিকে যাচ্ছে। দেখো ওয়াই থেকে জেড আমি যদি কোনো একটা ভেক্টরকে ক্রস করি বা ওয়াই ক্রস জেড যদি করি, তখন আমার ক্ষেত্রফলটা কিন্তু এদিকে যাচ্ছে। তুমি যদি এই সাইডে না, এটা কিন্তু ভুল না, বাট আমার বেটার প্র্যাকটিসটা হচ্ছে আমি ওয়াই ক্রস জেড করব, আমার কোন দিকে লম্ব হচ্ছে সেটা আমি বের করব। ওয়াই ক্রস জেড করলে দেখো আমার লম্বটা হয় এক্স অ্যাক্সিসে বরাবর, তাহলে এখানে আমার লম্বটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর, এদিকেই হচ্ছে আমার ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্রফল ভেক্টর আমাকে কত বলছে, 15 মিটার স্কোয়ার। দেখো ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে 15, এটা আছে এক্স অ্যাক্সিস বরাবর। আমি যদি ভেক্টর ফর্মে বা আই জে কে ক্যাপ দিয়ে এক্সপ্রেস করতে চাই বা ডিনোট করতে চাই, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হবে আমার 15i। ওকে, আই কেন হলো, কারণ এটা আমার এক্স অ্যাক্সিসের উপরে আছে। ওকে, সো এ এর ভ্যালু আমি পেয়ে গেলাম, আমাকে এ এর ভ্যালু দেওয়া আছে। দেখো ওরা ভেক্টর ফর্মে আছে, সো আমি কোন ফর্মুলাটা ইউজ করবো, আমার ফর্মুলাগুলো আমি একটু দেখে আসি। দেখো এই যে ফর্মুলাগুলো, তো আমার ভেক্টর ফর্মে আছে কোন ফর্মুলা, এই ফর্মুলাটা। সো আমরা ভেক্টর ফর্মে যেহেতু এটা আছে, সো আমরা ইউজ করি, আমার যে অ্যান্সারটা সেটা কিন্তু হবে আমার ফ্লাক্স ইকুয়ালস টু হচ্ছে আমার ই ডট এ। সো ই এর ভ্যালু আমাকে দেওয়া আছে 5i প্লাস 4j প্লাস 3k, এটা ডট হচ্ছে আমার এ হচ্ছে আমার 59। সো বেসিক্যালি এটার অ্যান্সার কিন্তু হবে আমার 75। ওকে, এটার অ্যান্সার হবে আমার 70। ও আচ্ছা, আমরা ফ্লাক্সের ইউনিটটা বলা হয় নাই, ভোল্ট মিটার। ইউনিটটা কোত্থেকে আসে, ইউনিটটা আমরা একটু দেখে আসি। দেখো ফ্লাক্স হচ্ছে বেসিক্যালি ই আর এ এর মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট। সো ই এর জন্য আমরা আমাদের যে ইউনিটটা সেটা কিন্তু হচ্ছে আমার নিউটন পার কুলম, আবার এ এর জন্য ইউনিট হচ্ছে আমার মিটার স্কোয়ার, মানে এসআই ইউনিট যেটা। সো আমরা যদি ই এ করে দিই তাহলে দেখো আমার দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এবার দেখো আমি নিউটন মিটার পার কুলম একসাথে করলাম, এটা একটা ইউনিট, এটা তুমি ইউজ করতে পারবে, আমরা আরেকটা ইউনিট দেখবো। তো নিউটন মিটার একসাথে করলাম,
পার কুলম্বকে নিয়ে আসলাম, আরেকটা মিটার বাহিরে থাকুক। নিউটন মিটার মানে কি? জুল না? নিউটন মিটার মানে কিন্তু জুল, আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস এফ এস। সো নিউটন মিটার মানে হচ্ছে আমার জুল, জুল পার কুলম্ব, আরেকটা মিটার আলাদা থাকুক। জুল পার কুলম্ব মানে কি? আমরা ভোল্টে পড়ছিলাম, জুল পার কুলম্ব মানে কি? 1 কুলম্ব চার্জের জন্য যে পরিমাণ কাজ করতে হয়, যত জুল ওয়ার্ক করতে হয়, সেটা কিন্তু হচ্ছে আমার ভোল্ট বা ভোল্টেজ যেটা। সো জুল পার কুলম্বের জায়গায় আমি কিন্তু ভোল্ট লিখতে পারি, আর এখানে আমি মিটার লিখতে পারি। সো ইউনিটগুলো বুঝতে পারছি কোত্থেকে আসছে। ওকে, তো এখানে আমার ইউনিট কিন্তু হবে 75 ভোল্ট মিটার, বা অন্য কোনো ইউনিটও চাইলে ইউজ করতে পারবো। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, ওকে, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা বলছিলাম যে আমার যে ক্লোজড ইন্টিগ্রালটা, এটা আমরা বুঝতে পারবো নেক্সট ম্যাথ থেকে, অ্যান্ড এটাই হচ্ছে সেই ম্যাথটা। সেখানে বলছে একটা নলাকার পৃষ্ঠের ক্রস সেকশনাল এরিয়া এ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অ্যান্ড আমাকে বলছে নলটির মধ্য দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স গণনা করো। এখন দেখো, এটা কিন্তু একটা ক্লোজড সারফেস। ক্লোজড সারফেসের জন্য ফ্লাক্স আমরা গণনা করি ক্লোজড ইন্টিগ্রাল দিয়ে। তো আমরা ফার্স্ট লাইনটা আমরা লিখতে পারবো, ফ্লাক্স ইকুয়ালস হচ্ছে আমার ক্লোজড ইন্টিগ্রাল অফ ই। এখন এটার মানে কি, এটা আমাকে বুঝতে হবে। একটা ক্লোজড সারফেস যখন আমার কাছে থাকে, একটা ক্লোজড সারফেস কিন্তু অনেকগুলা ওপেন সারফেস দিয়ে ক্রিয়েট করা। যেমন ধরো, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, সো এটা ধরো আমি হচ্ছে এটাকে ভাঙবো, মানে ভাঙবো বলতে কি, জিনিসটাকে খুলে ফেলবো বেসিক্যালি। আমার এদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট আছে, রাইট? তো ধরো এটা হচ্ছে আমার লেফট পার্ট, এটা হচ্ছে আমার রাইট পার্ট। যেটা লেফটের, এটা কিন্তু একটা সার্কেল, যেটাকে যদি আমি আলাদা করি, দেখো এটা হচ্ছে আমার লেফট, আর এই সাইডেরটা দেখো, এই সাইডেরটা হচ্ছে আমার রাইট, যেটা। ওকে, আবার মাঝখানে একটা আমার হচ্ছে এরকম কার্ভ সারফেস আছে, রাইট? কার্ভ সারফেস যেটা, দেখো সেটাকে যদি আমি খুলে ফেলি, কার্ভ সারফেসটাকে আমি যদি খুলে ফেলি, সো কার্ভ সারফেসটা এরকম পেঁচানো ছিল, আমি খুলে ফেললাম, এটা কিন্তু আমার একটা আয়ত ক্ষেত্রের মতো হয়ে যাবে, হচ্ছে আমার কার্ভ। ওকে, এবার আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করব। দেখো, এটা ছিল একটা ক্লোজ সারফেস, এটাকে আমি খুলে ওপেন সারফেস বানাই দিছি। এবার ওপেন সারফেস যে আমি বানাইছি, একটা লেফট পাইছে, একটা রাইট পাইছে, একটা কার্ভ পাইছে, এটা এটা এন্ড মাঝখানেরটাকে আমি খুলে ফেলছি। তো লেফটটার জন্য আমার একটা, সরি, লেফটের জন্য পুরোটার জন্য আমার একটা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকে। তো দেখো, লেফটটার জন্য আমার এরিয়ার ডিরেকশন এদিকে, এদিকে হইলে এটা হচ্ছে আমার, সরি, পুরোটার জন্য এরিয়ার ডিরেকশন এদিকে দিচ্ছে, এটা হচ্ছে আমার ধরো ডিএ। আর তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে আমার রাইটের দিকে। সো তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা আমরা ইয়েলো দিয়ে দেখাচ্ছি। ধরো এদিকে হচ্ছে আমার তড়িৎ প্রাবল্যের ডিরেকশন, যেটা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যেটা। এবার রাইটের জন্য আমরা যদি ড্র করি, রাইটের জন্য দেখো আমার হচ্ছে এই বরাবর, এই বরাবর হচ্ছে আমার এর ডিরেকশন যেটা, সেটা। আর ক্ষেত্রফলের যে ডিরেকশনটা, সেটা কিন্তু আমার হবে বাহিরের দিকে। ওকে, তো আমরা তড়িৎ প্রাবল্যের ডিরেকশন পাইলাম, ক্ষেত্রফলের ডিরেকশন পাইলাম। এবার আমার কার্ভ সারফেসটার জন্য বাকি, কার্ভ সারফেসটার জন্য আমার ক্ষেত্রফলের ডিরেকশন এদিকে দিয়ে দিছে। সো ক্ষেত্রফলের ডিরেকশনটা আমরা ড্র করে ফেলি। এদিকে হচ্ছে আমার, সরি, এদিকে হচ্ছে আমার ক্ষেত্রফলের ডিরেকশন। এবার তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে? লেফট থেকে রাইটে। তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে আমার এই বরাবর, সেটা হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকে। তো সারফেসকে আমরা তিন ভাগে ভেঙে ফেলছি। এটা ক্লোজড সারফেস আমার ছিল, সেটাকে আমি তিনটা ওপেন সারফেস বানিয়ে ফেলছি। সো এবার দেখো, আমার যে ক্লোজড ইন্টিগ্রালটা, আমি ভেঙে ফেলবো, এটাকে ভেঙে আমি এবার ওপেন পার্টে নিয়ে আসবো। এবার যদি আমি ওপেন পার্টে নিয়ে আসি, তাহলে দেখো কি দাঁড়ায়। লেফটটার জন্য আমার যে তড়িৎ ফ্লাক্স যেটা, সেটা হবে আমার ই
ডট ডিএ হচ্ছে আমার লেফট পার্টটার জন্য। সেম একইভাবে আমি যদি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ক্ষেত্রফলে একটু মার্ক করে দেই। তো ধরো এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার কার্ভড, এটা হচ্ছে আমার রাইট। ওকে, তো এটা হচ্ছে আমার লেফট সাইডটা। তারপর হচ্ছে আমি সেম থিং লিখবো আমার কার্ভের জন্য। এটা হচ্ছে আমার কার্ভটা, আর এটার সাথে অ্যাড হয়ে যাবে আমার যে রাইট সাইডটা ছিল সেটা। ওকে, এবার আমরা আরো ভাঙাই, চলো। ফার্স্টের জন্য আমার ওদের মাঝে অ্যাঙ্গেল দেখো 180 ডিগ্রি। সো ফার্স্টের জন্য ওদের মাঝে আমার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সেকেন্ডের জন্য অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এন্ড এটার জন্য অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। সো সেম দিকে ওরা। চলো এবার আমরা হচ্ছে ভাঙাই যদি, তাহলে দেখো কি আসে। এটা হচ্ছে আমার ইডিএ cos 180 প্লাস ইডিএ অফ কার্ভ, এখানে আমার cos হচ্ছে 90 ডিগ্রি। তারপর প্লাস ইডিএ অফ রাইট, এখানে হচ্ছে cos 0 ডিগ্রি। এবার দেখো cos 90 এর ভ্যালু হচ্ছে 0, সো এই সম্পূর্ণ পার্টটা আমার 0 হয়ে যাবে। এই এ এল আর এ আর যেটা, সো এই সার্কেল এন্ড এই সার্কেলের যে এরিয়া দুইটা কিন্তু ইকুয়াল, কজ সেম সিলিন্ডার, সো ওদের জন্য রেডিয়াসটাও সেম, সো ওদের এরিয়াটাও আমার ইকুয়াল হবে। সো ইডিএল সমান সমান ই সরি ডিএ অফ রাইট ইকুয়ালস হচ্ছে আমার ডিএ অফ লেফট। এটা যদি হয় তাহলে দেখো আমি লিখতে পারি ইডিএ cos 180 এর ভ্যালু হচ্ছে মাইনাস, তো এটা হচ্ছে আমার এল, আর সেম একইভাবে এটা হচ্ছে রাইট, সো এটা হচ্ছে আমার ইডিএ cos 0 এর ভ্যালু হচ্ছে আমার 1, সো এটা হচ্ছে আমার এল লিখলাম, cos রাইট যেটা রাইট যে কথা এল লিখে একই কথা, সো এটা মাইনাস এটা প্লাস, সমান সমান কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো এটা অ্যান্সার আমরা বুঝতে পারছি, ক্লোজ ইন্টিগ্রালের কাজ বুঝতে পারছি আমরা। ক্লোজ ইন্টিগ্রাল কিসের জন্য আমি ফ্লাক্স বের করি, যখন ক্লোজ সারফেস থাকে, সো আমরা ক্লোজ সারফেস নিলাম, ক্লোজ সারফেসকে ভেঙে দিলাম, এন্ড ভেঙে আমরা শেষমেশ পাইলাম কি 0। এই কনসেপ্টটা ইউজ করি আমরা হচ্ছে দেখো এই পার্টের যে ফর্মুলাগুলো সেটা আমরা ডিরাইভ করতে পারবো। আমরা ডেরিভেশনে যাব না, আমরা জাস্ট হচ্ছে কনসেপ্টটা বুঝে নিই। তোমরা একটু এটা দেখে নিও নিজেরা, যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট না, সো আমরা এটা শর্টলি শেষ করে দিচ্ছি। আমাদের এখনের কাজ হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রটা বের করা কিছু স্পেশাল কেসের জন্য, যেগুলো হচ্ছে আমরা নর্মাল ফর্মুলা দিয়ে বের করতে পারতাম না, গাউসের ফর্মুলা ছাড়া। সো দেখো ফার্স্ট কেসটাই হচ্ছে আমার অসীম দৈর্ঘ্যের একটা চার্জিত রেখা বা সিলিন্ডার। সো অসীম দৈর্ঘ্যের একটা, অসীম বলতে বেসিক্যালি অনেক লম্বা, অসীম দৈর্ঘ্যের একটা চার্জিত রেখা বা সিলিন্ডার। সো ধরলাম আমার ওদের মাঝে প্লাস চার্জ আছে। ওকে, তো অসীম দৈর্ঘ্যের একটা আমরা চার্জিত রেখা বা সিলিন্ডার নিয়ে নিলাম। এবার আমার টার্গেট হচ্ছে এই সিলিন্ডার থেকে আর ডিস্টেন্সে, সো এই সিলিন্ডার থেকে আমি আর ডিস্টেন্সে যাব, অ্যান্ড এই আর ডিস্টেন্সে আমার তড়িৎ প্রাবল্য কত সেটা বের করা। ওকে, এখন দেখো এখানে যে তড়িৎ প্রাবল্যগুলো এটা কিন্তু আমার কিভাবে কাজ করবে, একটা চার্জের জন্য তো কাজ করবে না, এখানে আমার অনেকগুলা চার্জ আছে, তো অনেকগুলা চার্জের জন্য কাজ করবে। এখানে দেখো আমি একটু যদি দেখাই তোমাদেরকে, এই মাঝখানের চার্জটা ওকে এদিকে একটা তড়িৎ প্রাবল্য দিবে, এখানে চার্জটা এদিকে দিবে, এখানে চার্জটা এদিকে দিবে, এরকম করে এটা কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত আমার বিস্তৃত হচ্ছে। এখানে আমার সবগুলা চার্জই মোটামুটি কন্ট্রিবিউট করবে এখানে তড়িৎ প্রাবল্য ক্রিয়েট করার জন্য। সো আমরা এতগুলা চার্জের জন্য আমার তড়িৎ প্রাবল্য আলাদা করে বের করে ওদের রেজাল্টেন্ট বা লব্ধি বের করা পসিবল না, বাট গাউসের ফর্মুলা ইউজ করে আমরা এখানে দেখাইতে পারি একটা গাউসিয়ান সারফেস ড্র করে, যে এখানে হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্যটা হচ্ছে আমার, এখানে যে তড়িৎ প্রাবল্যটা সেটা হচ্ছে আমার ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর। এখন ল্যামডাটা কি এটা আমরা একটু চলো বুঝি। এই যে ল্যামডা, এটা এটা হচ্ছে আমার চার্জ ডেনসিটি। আমাদের একটা সারফেস বিভিন্ন রকমের হইতে পারে,
1D হইতে পারে, 2D হইতে পারে, 3D হইতে পারে। 1D কি? 1D হচ্ছে আমার একটা লাইন, 2D হচ্ছে আমার একটা প্লেট বা যে কোনো কিছু, যেটা হচ্ছে আমার দুইটা ডিমেনশন। 1 এর জন্য আমার জাস্ট লেংথ আছে, 2 এর জন্য আমার লেংথ আছে আর উইডথ আছে। সো দেখো, আর 3Dটা হচ্ছে কি? 3D হচ্ছে আমার যার জন্য হাইটও আছে। সো তিনটা ডিমেনশন আছে। এবার 1D এর জন্য চার্জ ডেনসিটিটা হচ্ছে আমার, ধরো এটার লেংথ হচ্ছে আমার L। 1D এর জন্য আমার যে চার্জ ডেনসিটি সেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, এন্ড এটা হচ্ছে আমার চার্জ ডিভাইডেড বাই লেংথ। এবার আসি 2D এর জন্য। 2D হচ্ছে আমার যেটা লেংথ আছে অ্যান্ড ওয়েটও আছে, সো যে দৈর্ঘ্য আছে and প্রস্থ আছে। সো 2D এর জন্য যে চার্জ ডেনসিটিটা সেটাকে আমরা হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করি, অ্যান্ড এটা হচ্ছে আমার চার্জ ডিভাইডেড বাই 2D সারফেসটার সারফেস এরিয়া যেটা সেটা। এবার আসি 3D-তে। 3D-তে আমার দুইটা কেস আছে। একটা হচ্ছে আমার চার্জিত চার্জিত ফাঁকা গোলক, আরেকটা হচ্ছে আমার চার্জিত নিরেট গোলক। তো জিনিসগুলোকে আমরা একটু দেখি চলো। ইউজুয়ালি একটা 3D সারফেসে চার্জগুলো আমার, কিন্তু 3D সারফেসটা 3D হইলেও চার্জগুলো আমার ভিতরে থাকে না। চার্জগুলো ইউজুয়ালি আমার আউটার লেয়ার যেটা। সো ধরো তুমি একটা গোলক নিছো, তো চার্জগুলো আমার গোলকের ভিতরে থাকবে না ইউজুয়ালি। যে যখন আমি চার্জিত ফাঁপা গোলক নিব, সো চার্জিত ফাঁপা গোলক নিলে চার্জগুলো আমার ভিতরে থাকবে। চার্জগুলো কি করবে? আমার যে বাহিরের সারফেসটা সেটার মাঝেই হচ্ছে আমার ছড়ায় থাকবে। তো আমাকে যদি বলে যে চার্জিত ফাঁপা গোলকের চার্জ ডেনসিটি কত, তখন কিন্তু আমার সেটা সিগমা হবে 2D এর জন্য। ওকে, তখন হবে আমার 2D এর জন্য, কারণ কি এটা একটা ফাঁপা গোলক, চার্জিত ফাঁপা গোলক। এটার ভিতরে নিরেট হইতে পারে, বাট যখন আমাকে বলবে যে এটা চার্জিত ফাঁপা গোলক, দ্যাট মিনস চার্জগুলো আমার ভিতরে নাই, চার্জগুলো জাস্ট বাহিরের দিকে আছে। তো চার্জগুলো যখন বাহিরের দিকে থাকবে তখন এটা কিন্তু আমরা 2D হিসাবে আমরা ঘনত্বটা কাউন্ট করব। যদি আমাকে বলে যে চার্জিত নিরেট গোলক, তখন কিন্তু আমাকে হচ্ছে বুঝে নিতে হবে যে চার্জগুলো আমার ভিতরেও আছে, চার্জগুলো আমার ভিতরে যে এরিয়া, ভিতরে যে পার্টটা, এটার মাঝেও আমার চার্জ আছে। অ্যান্ড তখন আমরা 3Dর জন্য আমরা ক্যালকুলেট করব, তখন আমার চার্জ ডেন্সিটি হবে কিউ বাই টোটাল যে ভলিউম সেটা। আমরা বুঝতে পারছি, এটাকে আমরা রো দিয়ে ডিনোট করি ইউজুয়ালি। তাহলে এখানে ল্যামডার কাজটা আমরা আই গেস বুঝতে পারছি। এটা যদি বুঝে থাকি, আমরা নেক্সট পার্টটায় যাই। দেখো, এটা হচ্ছে আমার চার্জ যুক্ত তলের কাছে একটা তল নিব, তল মানে কি? 2D। সো একটা তল আমি নেই, একটা তল, সমতল ইউজুয়ালি চার্জিত তল। এবার চার্জিত তলের মাঝে ধরো আমার চার্জ আছে, এবার এই তলের কাছাকাছি কোনো বিন্দুতে আমার যে তড়িৎ প্রাবল্যটা সেটা হবে আমার ই ইকুয়ালস সিগমা বাই 2 এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে এপসাইলন প্রবাবলি। সেটা হচ্ছে আমার চার্জ যুক্ত তলের কাছে কোনো পয়েন্টে আমার যে তড়িৎ প্রাবল্য সেটা। এবার এটা দিয়ে আমরা ক্যাপাসিটর বা সমান্তরাল দুইটা পাতের জন্য তড়িৎ প্রাবল্যটা আমরা ক্যালকুলেট করব। দুইটা পাত আমরা ড্র করে নিই। এটা হচ্ছে আমার বেসিক্যালি ক্যাপাসিটরের জন্য। ওকে, এখানে আমার প্লাস চার্জ থাকবে, এদিকে আমার মাইনাস চার্জ থাকবে। এখন দেখো, আমরা জানি প্লাস চার্জ থেকে তড়িৎ প্রাবল্য বাহিরের দিকে হয়। তো আমার টার্গেট হচ্ছে এই দুইটার মাঝখানে কোনো একটা পয়েন্টে আমার, ধরো এই পয়েন্টটাতে আমার তড়িৎ প্রাবল্য বের করা আছে। এটা হচ্ছে আমার পি পয়েন্ট, এই পয়েন্টে আমি তড়িৎ প্রাবল্য বের করতে যাচ্ছি। আমরা জানি প্লাস চার্জের জন্য তড়িৎ প্রাবল্য হয় আমার বাহিরের দিকে। এখানে আমি একটা E1 পাবো, এটা হচ্ছে প্লাস, সেটার জন্য বাহিরের দিকে হবে। আর এই সাইডে দেখো আছে আমার মাইনাস চার্জ। আমরা জানি মাইনাস চার্জের জন্য তড়িৎ প্রাবল্য আমার মাইনাস চার্জের ভিতরের দিকে হয়। সো মাইনাস চার্জের জন্য তড়িৎ প্রাবল্য যেটা, সেটা কিন্তু আমরা এই বরাবর পাবো। এটা হচ্ছে E2। তাহলে এখানে আমার টোটাল তড়িৎ প্রাবল্যটা কি?
টোটাল তড়িৎ প্রাবল্যটা দেখো, আমি যদি লিখি টোটাল তড়িৎ প্রাবল্য যেটা সেটা হচ্ছে আমার E1 প্লাস E2। E1 আর E2 কিন্তু আমরা জানি, একটু আগে আমরা দেখে আসছি E1 আর E2 মানে কি। E1 মানে হচ্ছে আমার সিগমা বাই 2 এপসাইলন, আর E2 মানেও কি সিগমা বাই 2 এপসাইলন। এটা অ্যাড করে দেখো আমার হয়ে যাচ্ছে সিগমা বাই এপসাইলন। এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের মাঝে যে তড়িৎ প্রাবল্য সেটা। চলো আমরা কিছু ম্যাথ দেখি এবার। এখানে আমাকে বলছে যে একটা আয়তক্ষেত্রাকার গাউসিয়ান পৃষ্ঠে এত কুলম্ব চার্জ আছে, ওকে। ওই পৃষ্ঠের উপর বৈদ্যুতিক ফ্লাক্স গণনা করো, ওকে। এটা সিম্পল ম্যাথ, জাস্ট ফর্মুলায় বসে দিই, ওটা মনে হয় না করে দেখা লাগবে। আমরা জানি ফ্লাক্স ইকুয়ালস হচ্ছে আমার চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যম বলছে এপসাইলন নট, সো এখানে তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। নেক্সটে চলে যাই। এখানে আমাকে বলছে যে ওকে বৈদ্যুতিক ফ্লাক্স গণনা করতে বলছে। আমাকে বলছে একটা বৈদ্যুতিক ক্ষেত্রের তড়িৎ তীব্রতা হচ্ছে 1000 নিউটন পার কুলম্ব। একটা ওই ক্ষেত্রে একটা 5.5 মিলিমিটার দৈর্ঘ্যের একটা বর্গাকৃতির ক্ষেত্র আছে। সো এটা হচ্ছে আমার বর্গাকৃতির একটা ক্ষেত্র, এটার দৈর্ঘ্য আমাকে বলে দিছে 5.5 মিলিমিটার। এবার আমাকে বলছে যে বৈদ্যুতিক বলরেখাগুলো ক্ষেত্রের বহিস্থ অভিলম্ব। বহিস্থ অভিলম্ব জিনিসটা কি? এটা হচ্ছে আমার ক্ষেত্রটা, বহিস্থ মানে বাহিরের দিকে, অভিলম্ব মানে এই জিনিসটার সাথে লম্বভাবে আছে। তোমাকে বলছে এই জিনিসটার সাথে লম্বভাবে একটা এটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বলরেখাগুলা অবস্থান করতেছে। তো বলরেখা মানেই তো হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য, আমরা আজকে জেনে আসছি। সো বলরেখাগুলো আমার এটার সাথে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। তড়িৎ প্রাবল্যের ভ্যালু আমাকে দিয়ে দিছে 1000 নিউটন পার কুলম্ব। সো এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব দেখো, ই ডট এ বা ই এ কস থিটা, যেটা ফ্লাক্স সমান সমান হচ্ছে আমার ই এ কস থিটা। এর ভ্যালু জানি, এর ভ্যালু বের করে নিব, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এন্ড কস থিটা, থিটা হচ্ছে 60 ডিগ্রি। সো ভ্যালু বসাই দিলে আমরা কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি। এই ম্যাথে দেখো কি বলছে যে একটা সরু তারের দৈর্ঘ্য 4 মিটার, ওকে। যদি তারটা সমানভাবে 6 মাইক্রোকুলম্ব চার্জ দ্বারা আবৃত থাকে তাহলে গণনা করো প্রতি প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ, আর হচ্ছে তারের কেন্দ্র থেকে 2 মিটার দূরত্বে বৈদ্যুতিক ক্ষেত্রের মান। তো ফার্স্টে আমাকে জানতে যাচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ যেটা, তো সেটা হচ্ছে বেসিক্যালি আমার চার্জ ডেনসিটি যেটা, সেটা ল্যামডা দিয়ে লিখি। ল্যামডা ইকুয়ালস হচ্ছে আমার কিউ বাই এন। এখানে আমি বসাই দাও, কিউ হচ্ছে আমার 6 মাইক্রোকুলম্ব, আর এটা হচ্ছে আমার 4 মিটার, এটা আসবে আমার কুলম্ব পার মিটার। ক্যালকুলেট করলে বের হয়ে যাবে। ফার্স্ট ম্যাথটা আই গেস আমরা ইজিলি পারবো। সেকেন্ড ম্যাথটাও দেখো, জাস্ট ফর্মুলা বসাই দেওয়া। একটা তার আমার কাছে আছে, এই তারে আমার 6 মাইক্রোকুলম্ব চার্জ আছে, ধরো পজিটিভ চার্জ, এখানে আমার 6 মাইক্রোকুলম্ব চার্জ আছে। আমাকে বলছে যে এই তারটা থেকে 2 মিটার ডিস্টেন্সে বৈদ্যুতিক ক্ষেত্রের মান বের করো। সেই তার হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার 2 মিটার ডিস্টেন্স, আমাকে এই জায়গায় তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। বৈদ্যুতিক ক্ষেত্র ই ইকুয়ালস হচ্ছে আমার ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর। দেখো ল্যামডার ভ্যালু আমরা মাত্রই বের করলাম, আর এর ভ্যালু 2 মিটার, আর এর ভ্যালু 2 মিটার, ল্যামডার ভ্যালু আমরা মাত্রই বের করলাম, আর এগুলো তো কনস্ট্যান্ট আমরা জানি। সো আমরা এই গেস এই ম্যাথটাও আমরা কমপ্লিট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমরা মোটামুটি এই চ্যাপ্টার সবই সবই হচ্ছে কমপ্লিট করে ফেললাম। নেক্সট লেকচারে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। অ্যান্ড আমি আশা করি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের সাথে যারা ছিলাম মোটামুটি বুঝতে পারছো টপিকগুলো। তাও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর বিং উইথ আস।